السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان آمنت بالله وبرسوله. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ান ইকরাম ও অন্যান্য মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির সামনে যাবতীয় ক্ষেত্রে ইনসাফের সর্বোত্তম দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। গত সপ্তাহে আমাদের ওয়াদা ছিল যে এ সপ্তাহে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব এক ভাইয়ের প্রশ্নের ভিত্তিতে। প্রশ্নটা আমার কাছে বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। আপনারা অনেকেই হয়তো একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই মিম্বারে ব্যক্তিকে কেন্দ্র করে আলোচনা সম্ভবত এটাই প্রথম। একজন ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল আলোচনাটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো রসুল, তার সিরাত নিয়ে আলোচনা ভিন্ন বিষয়, কিন্তু এখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে আলোচনা করতে যাচ্ছি এই প্রথম আমরা যে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আলোচনা করতে যাচ্ছি। এটা হলো প্রথম বিষয়। তাহলে কেন আমরা এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আলোচনার ভিতরে চলে আসবে। এটাই বলা যায় যে মূল প্রশ্ন ছিল। যে ভাই প্রশ্ন করেছিলেন গত সপ্তাহে এক ভাই, যে জনাব ওসমান হাদি সে কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, ইসলামপন্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, বা বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এটা ছিল ভাইয়ের মৌলিক মূল প্রশ্নের মূল কথা। তো এর উপর ভিত্তি করে আমি চেয়েছি যে এটাকে নিয়ে একটা আলোচনা হওয়া উচিত। কিছু বিষয় আমি তাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পারবো না, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। আমি তার টোটাল আলোচনাকে জাস্টিফাই করতে পারবো না, তার সব বক্তব্যকে। আমি বলা যায় যে তার যে বক্তব্যগুলো অনলাইনে আসছে মোটামুটিভাবে তার অধিকাংশ বক্তব্যই আমার শোনা হয়েছে, যেহেতু সেগুলো গোছালো হয়েছে, একটা ওয়েবসাইটে সব এক জায়গা করা হয়েছে, তার সব লেখনীগুলো এক জায়গা করা হয়েছে। তো
যার কারণে এটা আমার জন্য সহজ হয়েছে। কিন্তু আমি তার সব বক্তব্যকে এখানে জাস্টিফাই করব না আজ, শুধু তার গুরুত্বপূর্ণ হয়ে ওঠার ঘটনাটা এবং সেখান থেকে আমাদের কিছু শিক্ষা, আমাদের বর্তমান রাজনীতিবিদ এবং আমাদের তরুণদের জন্য কিছু শিক্ষা, এই বিষয়গুলো আমার আলোচনার ভিতর থাকবে। মেসেজগুলো নিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ভাইয়ের প্রশ্ন তো একটা দিকে রাখলাম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি কেন এটাকে আলোচনায় আসলে আনতে চেয়েছি, শুধু একটা প্রশ্নের কারণে না, আরও একটা বিষয় রয়েছে যে এটাকে কেন্দ্র করে সমাজে আমরাও বিভিন্ন ধরনের সমালোচনা শুনেছি। তাকে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণের কারণে অনেকেই ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো আমরা কোন দৃষ্টিকোণ থেকে তার জন্য কথা বলেছি, তাকে নিয়ে কথা বলেছি, তো এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। আমাদের অনেক সময় বুঝের অভাব থাকে, বা অনেক সময় মূল বিষয়টা আমরা ধরতে পারি না, মূল জায়গাটায় আমরা হাত দিতে পারি না, মূল বিষয়টা আমরা ধরতে পারি না, যার কারণে অনেক ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এজন্য আমি মনে করি যে আমার আলোচনাটাকে আপনারা ওইভাবে গ্রহণ না করে মৌলিক বিষয়বস্তুটা বোঝার নিয়াতে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি তার জীবনীয় আলোচনা করতে যাচ্ছি না, যে তার আদ্যপান্ত আমাকে করতে হবে, এটা আমরা ওদিকে যাচ্ছি না। দেখেন, জুলাই গণ অভ্যুত্থানে উসমান হাদি এই নামটা আলোচিত ছিল না। ইভেন গণ অভ্যুত্থানের সময় যে ফুটেজগুলো ছিল, নেতৃত্বের যে ফ্রন্ট লাইন ছিল, এই জায়গাতেও উসমান হাদির নাম সেভাবে ছিল না। বাকি সে একজন জুলাইয়ের যোদ্ধা এবং জুলাই অংশগ্রহণকারী একজন ব্যক্তি ছিলেন। কিন্তু সে মানে ফ্রন্ট লাইনের যে শিরোনাম বা এই লাইনে উনি ছিলেন না, বা এই পর্যায়ে উনি ছিলেন না, কিন্তু তিনি একজন জুলাই যোদ্ধা ছিলেন। কিন্তু পরবর্তীতে যেই মানুষগুলো জুলাইয়ের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে, সবচেয়ে বেশি জুলাইকে আগলে রাখার চেষ্টা করেছে, আমার যদি অত্যুক্তি না হয় তাহলে আমি বলবো যে সেই মানুষগুলোর একজন হচ্ছেন জনাব উসমান হাদি, যে সবচেয়ে বেশি জুলাইকে আগলে রেখেছে। যারা একজন হচ্ছেন কে? উসমান হাদি, যাকে গত ডিসেম্বরের 12 তারিখ শুক্রবার তাকে গুলি করা হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় তিনি 7 দিন চিকিৎসারত অবস্থায় থেকে শুক্রবারে তাকে গুলি করা হয় এবং পরবর্তী শুক্রবারে অর্থাৎ 19/12/2025 তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা ওনাকে শহীদ হিসেবে কবুল করেন। তো এই ছিল তার ব্যাপারে আলোচনার মৌলিকভাবে সে আলোচনায় চলে আসার পেছনে বড় একটা কারণ, এটাও পরবর্তীতে এর একটা কারণ ছিল। এর আগে থেকেই উসমান হাদি আলোচনার একটা মূল টপিক ছিল, তার বক্তব্যগুলো এগুলো আলোচনার বিষয় ছিল, এগুলো নিয়ে চিন্তার বিষয় ছিল। আমি মনে করি তরুণদের জন্য বা এদেশের যারা রাজনীতি করে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার কথাগুলো। যারা গ্রহণ করার তারা গ্রহণ করেছে, যারা গ্রহণ না করার তারা গ্রহণ করে নাই। বাকি সে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এই ব্যাপারে আমরা এখন মূল আলোচনায় যাব। তো এই ব্যাপারে আমাদের মূল কথা হচ্ছে যে উসমান হাদি সাধারণের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পিছনে মূল কারণ হচ্ছে যে সে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে মনের কথা, সেটাকে সে ধারণ করতে পেরেছিল এবং সেগুলো নিয়েই সে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে জনাব উসমান হাদি সেই জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের যে চাহিদা এবং জনগণের যে মনের কথা, সেই কথাগুলোই নিয়ে তিনি ভোকাল ছিলেন, সেগুলোই তিনি মানুষের সামনে বলতেছিলেন। দেখেন, একজন মানুষ আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কখন? যখন আপনি আপনার কথাগুলো বলতে পারছেন না, আপনার ভিতরের যে কথাগুলো, সেই কথাগুলো আপনি বলতে পারছেন না।
কিন্তু আপনি মনে করেন যে এই কথাগুলো সমাজে আসা উচিত, এই কথাগুলো সমাজে থাকা উচিত, এই কথাগুলো সমাজে আলোচিত হওয়া উচিত, কিন্তু আপনি হয়তো বলতে পারছেন না, আপনার সেই সুযোগ হচ্ছে না, কিন্তু কেউ একজন বলছে ঠিক আপনার মতো করে, আপনি যেভাবে চাচ্ছেন আপনার মতো করে বলছে, সুস্পষ্ট বাক্যে, কোনো প্রকার মানে লুকোচুরি না করে সুস্পষ্টভাবে আপনার কথাগুলোই বলছে, তখন আপনার মাঝে আর তার মাঝে যতই দূরত্ব থাক না কেন, জায়গার যত ডিস্টেন্স থাক না কেন, আপনার কাছে সে অটোমেটিকলি কি হয়ে যাবে? গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটাই স্বাভাবিক ব্যাপার নাকি এটা অযৌক্তিক ব্যাপার বলেন তো? এটা স্বাভাবিক ব্যাপার যে যখন আপনি যে বিষয়টা ধারণ করছেন, আপনি যে বিষয়গুলো বলতে চাচ্ছেন, সে বিষয়গুলো আপনি বলতে পারছেন না, কিন্তু কেউ একজন বলছে, কিন্তু সে বলছে তার মতো করে না, আপনার মতো করে, আপনি যেভাবে বলতে চান, সত্য যেভাবে আপনি তুলে ধরতে চান, মূল বিষয়টা আপনি যেভাবে তুলে ধরতে চান। তো এটা ছিল মৌলিকভাবে তার জনপ্রিয় হয়ে ওঠার একটা বড় কারণ, এখন আপনি এখানে মৌলিক একটা প্রশ্ন আনতে পারেন যে উসমান হাদির যে কথাগুলো, সে যে কথাগুলো বলতো, আমাদের বাংলাদেশে যে চলমান ট্রেডিশনাল যে রাজনৈতিক দল আছে বা যে সমস্ত দল ট্রেডিশনাল রাজনৈতিক দল আছে, তো এই দলগুলো তো মৌলিক মানে এই জাতীয় কথাগুলো বলে বা এই বিষয়গুলোকে ধারণ করতেছে। তো এখানে উসমান হাদি কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? তাহলে এই দলগুলোকে ছাপিয়ে উসমান হাদি কেন এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? এই প্রশ্নটাও আমি মনে করি প্রাসঙ্গিক এর সাথে। তো এই বিষয়টাও আপনাকে একটু বুঝতে হবে। তো এই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা বিষয় বলি, তা হলো যে রাজনীতি জিনিসটা কি, বা রাজনীতিতে আসলে কোন বিষয়টা আলোচনা হয়। আমাদের এই যে মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে রাজনৈতিক আলোচনাগুলো, সেই আলোচনাগুলো আসলে কোন দৃষ্টিকোণ থেকে বক্তারা আলোচনা করেন বা রাজনীতিবিদরা আলোচনা করেন। তো এখানে মৌলিকভাবে তারা আলোচনা করেন হচ্ছে যে জনগণের সমস্যা সমাধানে আপনার যে পলিসি বা আপনি কোন পলিসিটা তাদের কাছে পেশ করছেন। জনগণের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলো সমাধানে আপনি কোন পলিসি আপনি তাদের সামনে পেশ করতেছেন, কোন পলিসিটা আপনি তাদের সামনে উত্থাপন করতেছেন, এটা মৌলিকভাবে কি রাজনীতি। এটা হচ্ছে কি মৌলিকভাবে রাজনীতি। তো প্রত্যেকটা রাজনৈতিক দল দেখবেন যে সে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, যে জনগণের সমস্যার সমাধানে সে কোন পলিসি গ্রহণ করতেছে। দেখেন, এখানে কেউ হয়তো সেকুলারিজম গ্রহণ করতেছে, কেউ হয়তো পলিসি হিসেবে সমাজতন্ত্রকে গ্রহণ করতেছে, কেউ হয়তো মডারেট সেকুলারিজমকে গ্রহণ করতেছে, বা কেউ হয়তো আরও কোনো কিছুকে সমর্থন করতেছে বা গ্রহণ করতেছে, কেউ হয়তো ইসলামকে গ্রহণ করতেছে। কিন্তু মৌলিকভাবে জনগণের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে আপনার যে গৃহীত যে পলিসি বা যেই পলিসিটা আপনি জনগণের সামনে কি করছেন, উপস্থাপন করছেন, সেটা হচ্ছে কি রাজনীতি, সেটা হলো রাজনীতি। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনগণের সমস্যাকে আপনার আগে বুঝতে হবে। জনগণের কি বুঝতে হবে? সমস্যা বুঝতে হবে। জনগণের সমস্যা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কি সমাধান করতে পারবেন? ডাক্তার যদি রোগীর রোগ নির্ণয় করতে না পারে, তাহলে কি ট্রিটমেন্ট দিতে পারবেন? না। এই জন্য রোগকে নির্ণীত করা, রোগকে চিনতে পারা, বুঝতে পারা, রোগ ধরতে পারা, এটা কিন্তু চিকিৎসার অর্ধেক। এটা কি চিকিৎসার অর্ধেক, যে আমি রোগকে চিনতে পেরেছি, এরপরে হচ্ছে আমার সমাধানের লাইন। কিন্তু যদি আপনি রোগটা চিহ্নিত করতে না পারেন, জনগণের সমস্যাটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি আসলে সমস্যা সমাধান করতে পারবেন না। আপনি অন্ধকারে হাতড়াবেন, অথবা আপনি পথ্য দিয়ে তাকে টেস্ট করবেন। রোগ নির্ণয় করতে পারে না, কি করতেছে, এক একটা ওষুধ দিয়ে টেস্ট করতেছে আসলে সমস্যাটা কি। আসলে
আসলে সমস্যাটা কি? অনেক ক্ষেত্রে আমাদের বর্তমান ডাক্তাররা দেখবেন যে পরবর্তীতে সাক্ষাতের কথা বলেন বা রোগের কি অবস্থা এটা জানাতে বলেন। এর পিছনে অনেক একটা কারণ আছে যে উনি যে আপনার সিমটম দেখে উনি যে রোগটা নির্ণয় করেছেন, সেই রোগটা আসলে নির্ণয় করাটা কি হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, এটা তখন বুঝতে পারেন যখন দেখেন যে উনি রোগ ধরার পরে উনি যেটা বুঝেছেন সেই বুঝ অনুযায়ী কী দিচ্ছেন, আপনাকে ঔষধ দিচ্ছেন, আপনাকে সেই বুঝ অনুযায়ী ঔষধ দিচ্ছেন। এখন উনি এটা দেখতে চান, নিশ্চিত হতে চান যে আসলে উনি রোগটা ভালোভাবে কি করতে পেরেছেন কিনা, চিহ্নিত করতে পেরেছেন কিনা। তো জনগণের সমস্যার সমাধানকে এটাকে কানেক্ট করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝে আসছে? তো এক্ষেত্রে জনাব উসমান হাদি সে জনগণের সমস্যাটাকে আসলেই সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিলেন। কি করতে পেরেছিলেন? উনি কোন পলিসি গ্রহণ করেছেন সেটা পরের ব্যাপার, সেটা লম্বা চওড়া আলোচনা থাকতে পারে, এখানে লম্বা চওড়া ডিসকাশন হতে পারে, সেটা নিয়ে আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু উনি কি করতে পেরেছিলেন? জনগণের সমস্যার সমাধানটা, মানে জনগণের সমস্যাটা তিনি ধরতে পেরেছিলেন, সমস্যাটা তিনি বুঝতে পেরেছিলেন। কোন প্রক্রিয়ায় সমাধান করতে চেয়েছেন সেটা ভিন্ন আলোচনার টপিক, ভিন্ন বিষয়টা, ওদিকে আমি যাচ্ছি না আজকে। তো মৌলিকভাবে ওনার রাজনীতির ক্ষেত্রে যেই স্পেশালিটিটা ছিল বা যেটা তাকে অন্য রাজনৈতিক দল থেকে বা অন্য সবার থেকে আলাদা করেছে, যেটা তাকে জনগণের একেবারে কাছে পৌঁছে দিয়েছে, জনগণের কাছে পৌঁছানো আমি একটু বোঝাই আপনাদেরকে। আমার মা আমার জন্মদাতা মা রাজনীতি না বোঝা একজন মানুষ। রাজনীতি বোঝে কি, আমি আর আমার বাবা যখন আলোচনা করি ওই সময় সে যতটুকু আমাদের ভিতর থেকে শোনে ওই হলো তার রাজনীতি, ওই হলো তার রাজনীতি বোঝা, এরকম একজন মানুষ আমার মার কথা বলতেছে। উসমান হাদির যখন জানাজা হচ্ছে তখন আমাদের খুলনাতে বইমেলা চলে। বইমেলা কেন্দ্রিক আমাদের ব্যস্ততার কারণে, আয়োজক কমিটির ভিতর থাকার কারণে আমি আসলে জানাজার ওই পর্যন্ত যেতে পারি নাই, জানাজা পর্যন্ত আমি যেতে পারি নাই। হঠাৎ জানাজার কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে আমার আম্মু। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি যে জনগণের কোন পর্যন্ত পৌঁছেছে সে। একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। তো আমাকে বাসার থেকে ফোন, আম্মুর ফোন, আমি ফোনটা রিসিভ করছি, সরি আমি ফোনটা কেটে দিয়ে ব্যাক করছি। তো এরপর আম্মু বলছে কোথায়, জানা যায়? আমি তো পুরো লজ্জায় পড়ে গেছি। আমি বলতেছি না, আমি জানাজায় যেতে পারি নাই। বলছে কেন যাওনি? জবাবদিহিতার ভাষা, তার ভাষাটা ছিল জবাবদিহিতার, কেন যাওনি? এরপর আমার প্রতিষ্ঠানের ব্যাপারে জিজ্ঞেস করেছে, প্রতিষ্ঠান থেকে কেউ যায়নি?